চেইন ব্যাংকিং পদ্ধতিতে সকলে একত্রিত মানে এইরকম ওলট পালট প্রয়োজন দিল। তারপর দেখেন গ্রুপ ব্যাংকিং, চেইন ব্যাংকিং, আবার লেখছে গ্রুপ ব্যাংকিং, শাখা ব্যাংকের উৎপত্তি, বাংলাদেশে একমাত্র টাকা ছাপানোর প্রেস, বক্সের আগের দুই লাইন মানে আগের দুই লাইন মধ্যে রাষ্ট্রীয়। আচ্ছা, এখানে ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের পুরো শীতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটু বুঝে দিই। ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি কি আপনার ইন্টারেস্ট ছিল? আচ্ছা, তাহলে আমরা বুঝে দিয়েছি হবে। ওকে, এখানে আমরা তিনটা পদ্ধতি কথা বলা আছে, মানে পদ্ধতি মেনলি দুই ভাগে বিভক্ত, একটা হলো সংখ্যা ভিত্তিক আর একটা গুণগত ভিত্তিক। তো সংখ্যা ভিত্তিক যেটা সেটা হবে যে আমরা সংখ্যা পরিবর্তন করার মাধ্যমে ঋণের নিয়ন্ত্রণটা করবো। সাধারণত ঋণের নিয়ন্ত্রণটা কেন করে সেটা নিয়ে আগে বলি। যখন বাংলাদেশ ব্যাংক দেখে যে মানুষের কাছে টাকা অনেক বেশি চলে আসছে, তখনই সাধারণত মুদ্রাস্ফীতিটা বেশি হয়। কারণ টাকা যদি বেশি চলে আসে তখন সেই ক্ষেত্রে আপনার মানুষ বেশি জিনিসপত্র কিনবে, তখন জিনিসপত্রের চাহিদা বাড়বে এবং জিনিসপত্রের দামও বাড়বে। তো এই মুদ্রাস্ফীতিটা কমানোর জন্য বা টাকা মার্কেটে যদি বেশি থাকে না থাকে, মানুষের কাছে যদি বেশি না থাকে, তার জন্য টাকাগুলো উঠে নিয়ে আসার জন্য আমাকে সরকার ঋণ নিয়ন্ত্রণটা করে থাকে। এই যে এখন মুদ্রাস্ফীতিটা হইতেছে, দেখেন জিনিসপত্রের ব্যবসায়ীরা যখন জিনিসপত্রের দামটা বাড়ায়, তখন সে কখনোই জিনিসটার দাম বাড়ায় থাকতে পারবে না যদি মানুষের কাছে টাকা না থাকে। কারণ যখন আপনার কাছে টাকা নাই, আপনি কিনবেন না, দোকানদার দাম বাড়ায় কোনো লাভ হবে না, তখন সে দাম কমাইতে বাধ্য হবে। কিন্তু দোকানদার দাম বাড়ালো এবং আপনি সেটা অবশ্যই কিনবেন, তখনই কিন্তু কি দোকানদার আরো দাম বাড়াবে এবং আলটিমেটলি তখন মুদ্রাস্ফীতি হবে। জিনিসটা করে বাংলাদেশ ব্যাংক নাকি ব্যবসায়ীরা কি যখন মানুষের কাছে যখন চলে যায়, মানে অর্থটা যখন মানুষের কাছে অর্থ বেশি হয়ে যায়, তখন তো মুদ্রাস্ফীতিটা করে। তো ওটা বাংলাদেশ ব্যাংকের কাছে হিসাব পেশ হয়ে যায় যে মানুষের কাছে অর্থের ইয়েটা বেড়ে গেছে। এই দেখেন ব্যাপারটা মুদ্রাস্ফীতিটা মেনলি ধরা হয় হলো জিনিসপত্রের দাম যখন ওভারঅল সবকিছুই বাড়ে, তখন আমার পার্সেন্টেজটা বের করা যে কতটুকু বাড়তেছে দাম, এক বছরে কতটুকু দাম বাড়তেছে, সেই হিসেবে আপনার মুদ্রাস্ফীতি বের নিতে হবে। এখন কথা হলো যে এই মুদ্রাস্ফীতিটা লং লাস্টিং হয় তখনই যখন আপনার মানুষের কাছে টাকা থাকে। আপনার কাছে টাকা আছে তখনই আপনি কি পেঁয়াজ বেশি বেশি করে কিনবেন, তখন আপনি তেল বেশি বেশি করে কিনবেন, বেশি দাম হইবে। কিন্তু টাকা না থাকলে আপনি 2 দিন কিনবেন, 3 দিন কেনা বন্ধ করে দিবেন বা কেনাটা কি কমাই দিবেন, তখন দোকানদার তার বিক্রি বৃদ্ধির জন্য হলো কি তার দামটা কি কমাইতে বাধ্য। কিন্তু দাম না কমায়, দাম বৃদ্ধিটা রানিং থাকে, তখন সেই ক্ষেত্রে সরকার মনে করে যে না, মানুষের কাছে কি টাকা এখন বেশি। বুঝতে পারছেন? এখন কথা হলো এই জিনিসটা আমি এখানে কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করবো কিভাবে? ঋণ নিয়ন্ত্রণ করবো। এখানে কথা হচ্ছে ব্যাংক খাত নীতি। ব্যাংক খাত নীতি ব্যাপারটা কিরকম? ব্যাংক খাত নীতি হলো যে আপনার এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে যেই পার্সেন্টেজ সুদটা ধরা হয় সেটাকে বলা ব্যাংক। সাপোজ ধরেন একটা ব্যাংক ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট নামের যে ব্যাংকটা আছে, সেই ব্যাংকটা আপনার কেন্দ্রীয় ব্যাংকের থেকে ঋণ নিবে বা তার প্রয়োজনে সে অন্য একটা ব্যাংকের থেকে ঋণ নিবে। এটা আপনি জানেন কিনা যে আপনার সাথে ব্যাংক লেনদেন করার সময় যেই পার্সেন্টেজ সুদ ধরবে, নিজেদের মধ্যে লেনদেনের সময় ওই পার্সেন্টেজ সুদটা ধরবে। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি যদি আপনাকে বলি, যেমন আপনি যখন কোনো নীলক্ষেতে বই কিনতে যান, দেখবেন বই কিনতে গেছেন, দোকান থেকে বাইরে অন্য একটা জায়গা থেকে বই নিয়ে এসেছে, কিন্তু সে কিন্তু বলে যে গোডাউন থেকে এনেছে, আসলে গোডাউন থেকে না, অন্য একটা দোকান থেকে সে নিয়ে আসে। তখন কিন্তু অন্য একটা দোকান থেকে যখন সে বইটা নিয়ে আসবে, তখন কিন্তু ওই দোকানদার কিন্তু কাস্টমার রেটে কিন্তু এক দোকানের সাথে এক দোকানের সাথে লেনদেনটা পান, এক দোকানের সাথে এক দোকানের লেনদেনটা একটু কমের মধ্যে হয়ে থাকে। তো ব্যাংকের ক্ষেত্রেও এই ব্যাংক হার বা এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে সুদের হারটা একটু কম হয়ে থাকে। তো যেটা বলতেছিলাম, এই ব্যাংক সুদের হার নিয়ন্ত্রণ করার মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করা যায় কিভাবে? ধরেন ব্যাংক হার এখন আছে 6%, যে এক ব্যাংকের সাথে এক ব্যাংকের লেনদেন 6%। সেই জায়গায় বাংলাদেশ ব্যাংক এখন মনে করতেছে যে মূল্যস্ফীতি বাড়তেছে, মানুষের কাছে টাকাটা অনেক বেশি আছে, এখন এটা কমায় ফেলতে হবে। কমায় ফেলার জন্য তখন কি করবে? সে ব্যাংক হারটা বাড়ায় দেবে।
ব্যাংক একটা বাড়াই দেবে, তার থেকে যদি কেউ ঋণ নিতে চায় বা এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকে ঋণ নিতে চায় তখন আপনাকে 8% দেওয়া লাগে, দেন এবার বাড়াই দিল। এই যে 2% বাড়াই দিল, ব্যাংক এখন নিজের পকেট থেকে টাকা দেবে না, ব্যাংক কি করবে, এটা কাস্টমারের উপর অ্যাপ্লাই করবে। মানে তখন ব্যাংক নর্মালি ব্যাংক যারা ঋণ দিবে তখন সে ঋণের সুদটাও কি বাড়ায় দেবে। তো ঋণের সুদটা বাড়ায় যখন বাড়ায় দেবে তখন জেনারেলি কি হবে, আপনি খরচটা ঠিক রাখার জন্য, কারণ যদি সুদ ঠিক মতো না দিতে পারেন তাহলে তো আপনার দেউলিয়া হয়ে যাবেন, আমরা আর্থিক ঝুঁকির মধ্যে পড়ছিলাম যে ঋণের খরচ না দিতে পারলে দেউলিয়া হয়ে যাবে। সেই কারণে আপনি যদি সুদটা ঠিক মতো দিতে পারেন তার জন্য আপনি কি করুন, ঋণের পরিমাণটা কি কমায় আনবেন। আগে যে পরিমাণ ঋণ নিতেন তার থেকে কি কম ঋণ নিন, কারণ আগের পরিমাণ যদি ঋণ নেন তাহলে আপনি সুদ বেশি দিতে হবে, আর সুদ বেশি দিতে গেলে তখন আপনার কি হয়ে যাবে, আপনি রিস্কে পড়ে দেউলিয়া হয়ে যেতে পারেন। সেই জন্য আপনি ঋণের সুদটা ঠিক রাখার জন্য ঋণের পরিমাণ যেটা, সেই ঋণের পরিমাণটা কি কমাই দিবেন। ঋণের পরিমাণ যখন কমাই দিবেন তখন আপনার বিনিয়োগের পরিমাণটা কি কমে যাবে। বিনিয়োগের পরিমাণ যখন কমে যাবে তখন আপনি আয়টাও কমে যাবে, আর আয় যখন কমবে তখন কোম্পানির একা আয় কমে না, পুরো প্রতিষ্ঠানের সাথে যারা রিলেটেড তাদের সবারই কি আয় কমে, শ্রমিকদেরও আয় কি কমে যায়। তাই আলটিমেটলি এভাবে করে আমার পুরো দেশের জাতীয় যে আয়টা, সে আয়টাও কি কমে যায়। আয়টা কমার মাধ্যমে আলটিমেটলি সবার মধ্যে টাকা যেটা আসতো সেই টাকাটা কি কমে যেতেছে। এভাবে কি টাকার মধ্যে ব্যালেন্সটা করেছে, যে বেশি টাকা আছে তখন এখানে আমাদের বেশি টাকাটা কিভাবে একটু কমানো দেখেন। ঋণের সুদটা যখন বাইরে যাবে তখন ব্যাপারটা এরকম না যে শুধু ব্যাংক যখন ঋণ দিবে তখন ওইটা সুদ দেবে, ব্যাপারটা এরকম না। একই সাথে আপনার সঞ্চয়ের জন্য বা আমরা যে ব্যাংকে যে আমানত রাখি সেইটার সুদও কি বেড়ে যায়, সেটাও বাড়বে, দুইটাই বাড়বে। তো এইটার সুদটা বাড়লে তখন কি হবে, তখন আপনি করবেন কি ব্যাংকে টাকা রাখার জন্য কি বেশি বেশি আগ্রহী হবে। উল্টা টাকা তো পাইতেছেন কম ব্যাংকের থেকে, উল্টাটা মানুষ তখন কি ব্যাংকের থেকে টাকাগুলো কি জমাইতে থাকবে, এবং জমানোর ফলে আলটিমেটলি আমার মানুষের কাছে যে টাকাগুলো অতিরিক্ত ছিল সেগুলো কি কমতে থাকবে। বুঝতে পারছেন জিনিসটা? কোনো প্রশ্ন আছে? তো এইভাবে করে জিনিসটা মেয়াদ পূর্তিতে, এটা আমি আপনাকে আরেকবার বলে দিই, এটা মনে আমি বলছি কেন জানি না, এটা আমি সবসময় বলি, ব্যাংক যে সুদ দেয়, আমি ধরুন সঞ্চয় করলাম বা আমানত রাখলাম, ব্যাংক যে সুদ দেয় এইটা কখনোই ব্যাংক অতিরিক্ত টাকা আমাকে দেয়, ব্যাংক আবার কখনোই প্রফিট দেয় না। আমরা বলি এটা ব্যাংক সুদ দেয়, এটা আমার জন্য লাভ প্রফিট, আসলে এইটা আপনার জাস্ট অ্যাডজাস্টমেন্ট মানে মূল্যস্ফীতির কারণে টাকার যে মানটা কমতেছে সেই জিনিসটা জাস্ট অ্যাডজাস্ট করে দেয় ব্যাংক সুদ। বুঝতে পারছেন? এটা অতিরিক্ত কোনো লাভ নেই। আপনি মনে করেন যে আমি টাকা রাখছি, আমার টাকাটা লস হয়ে যেত, লস থেকে বেঁচে গেছে, ব্যাপারটা এরকম, আমি অনেক টাকা পাইতেছি অতিরিক্ত, ব্যাপারটা এরকম। ব্যাপারটা হলো জাস্ট টাকার মূল্য যে প্রতি বছর বছর গেলে যে কমে যায়, সেই মূল্যটা কমানোটাই জাস্ট অ্যাডজাস্টমেন্ট করা হয় ব্যাংকের সুদের মাধ্যমে। বুঝতে পারছেন? তো এটা আর কি ব্যাপার। আপনি দেখেন এখনকার সময় ব্যাংকের আপনার মূল্যস্ফীতি কত 6% থেকে বেশি। তো আপনি ব্যাংক এটা সুদের জন্য কথা বলেন যে আমি আপনার কাছে ডিপোজিট রাখবো কত টাকা, দেখবেন সেও 6% বা আশেপাশে। তো এটা সাধারণত ব্যাংক মূল্যস্ফীতির সাথে অ্যাডজাস্ট করে রাখে। তো এটা নিয়ে পরে কথা বলবো না একবার। তো তারপরে এবার আসেন লোকের যে যেটা বলতেছিলাম পরে খোলা বাজার। আচ্ছা, ব্যাংকার নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? খোলা বাজারটা নিয়ে বলি। খোলা বাজার বলতে এটা টিসিবির মতন পণ্য বিক্রি না, যে রাস্তায় রাস্তায় সিকিউরিটিজ বিক্রি। হ্যাঁ, এটা হলো সিকিউরিটিজ বিক্রি। খোলা বাজার মানে হলো সিকিউরিটিজ বিক্রি। সিকিউরিটিজ বলতে হলে যেমন ট্রেজারি বিল আছে, ট্রেজারি বন্ড আছে, সেগুলা। তো এই খোলা বাজার পদ্ধতিটা আমি একটু বলে দিই, যদি আপনারা করছেন তারপর আমি ক্লিয়ার করার জন্য একটু বলে দিই। খোলা বাজার নীতিতে যখন নর্মালি সরকার মনে করতেছে সব মানুষের কাছে টাকা অনেক বেশি আছে, তখন সেক্ষেত্রে সরকার কি করবে, ব্যাংকগুলোকে প্রেসারাইজ করবে, ব্যাংকগুলোকে বলবে আমি নতুন করে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড বিক্রি করতে চাই, তোমরা কিনো। আর বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যেহেতু সকল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কথা শুনতে তারা বাধ্য, এবং তারা তখন কি ট্রেজারি বিলগুলো কিনে। ট্রেজারি বিলগুলো যখন কিনে তখন ব্যাংকের যে টাকাটা যেখান থেকে তারা ঋণ প্রদান করে সেই টাকাটাই কমে যায় না। মানে আমার কাছে টাকা জমা আছে, সেই টাকা থেকে আমি ঋণটা দেবো, ব্যাংকের ব্যাপারটা তৈরি, কিন্তু ওই টাকাটা কি আগের মতো থাকে না। যখন ট্রেজারি বিলটা কিনে তখন তাদের টাকার পরিমাণটা কমে যায়, তারা যখন টাকার পরিমাণটা কমে যায় তখন জিনিসগুলো আবার আগের মতন হয়, তখন তারা ঋণের সুদটা বাড়ায় দেয়। কারণ ঋণের সুদ যদি বাড়ায় দেয় তাহলে মানুষকে আমার ঋণটাকে কম নেবে, তখন কি এই ঋণের টাকাটাকে প্রেসারাইজটা পড়ে না। ব্যাপারটা বুঝতে পারছেন?
আবার অপর দিকে তখন ব্যাংক কি করে সঞ্চয়ের সুদের হারটা বাড়ায় দেয়, কারণ যেই গ্যাপটা পড়ে গেছে মানুষ সরকার আমার থেকে টাকাটা যেটা নিয়ে গেছে সেটা ফিল আপ করতে পারে, তার জন্য আমি সঞ্চয়ের সুদটাকে বাড়ায় দেবো এবং মানুষ এসে আমার ব্যাংকে সঞ্চয় করতে থাকবে, আমার গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করবে। আলটিমেটলি এভাবে করে পুরো আগের মতন করে সবার মতো যে আলটিমেটলি কি মানুষের কাছ থেকে টাকা গুলো সরকার বুঝতে পারছি। দেন লাস্টে বলছে জমার হার পরিবর্তন। জমার হার পরিবর্তনের ব্যাপারটা কি? জমার হার পরিবর্তন হয়ে গেছে নর্মালি ব্যাংকে আপনি যদি কোনো আমানত রাখেন, আমানত আমানি ব্যাংকিং করে এই আমানতের টাকা থেকে তো কি ঋণ দেন, এটা তো নর্মাল নিয়ম যে ব্যাংক আমানত গ্রহণ করবে সেই টাকা কি আবার ঋণ হিসেবে দিবে। দুইটা সুদের হারের পার্থক্য কি ব্যাংকের মুনাফা। তবে এই জায়গায় বলা হইতেছে যেটা যে এই আমানতের অ্যামাউন্টটা পুরোটাকে ব্যাংক ঋণ হিসেবে দিতে পারে না। আপনি যদি 100 টাকা আমানত দেন ব্যাংকে, ব্যাংক যদি 100 টাকা আমানত হিসেবে পায় পুরো 100 টাকা সে ঋণ হিসেবে দিতে পারে না, তার একটা নির্দিষ্ট অংশ বাদ দেওয়ার পর সেটা পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ সামনে হয়তো পাবেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাদ দেওয়ার পর বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা কি ঋণ হিসেবে দেয়। তো এই যে যেটা বাদ দেয় সেটার নাম কি জমার হার। যে টাকাটা আমাদের থেকে বাদ দিয়ে আমি ঋণ হিসেবে দিতেছি সেই বাদ দেওয়া অন্যটার নাম কি জমা হার। জমা কোথায় করি? আমি কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা করি। কেন্দ্রীয় ব্যাংক বলে দিছে আপনাকে যে যা আমানত হিসেবে পাবা তার পুরো টাকাটা তুমি ঋণ হিসেবে দিবে না, তার একটা নির্দিষ্ট পরিমাণ অংশ তুমি জমার হার হিসেবে রেখে দিবেন, যেটা আমাকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠিয়ে দেবে। তো এখন এই জায়গায় 10 টাকা করে জমা করতেছি, তো সেইখানে 90 টাকা ঋণ দিতে পারতেছি। কারণ সরকার যদি মনে করে মানুষের কাছে টাকা বেশি হয়ে গেছে, টাকাটা কমাইতে হবে, তখন সেক্ষেত্রে কি করবে সেটা বাড়ায় 20 করে ফেলবে। 20 করে ফেলে তখন টাকাটা আপনার কি 80 টাকা দিতে পারবে। আর 80 টাকা দিতে পারলে আলটিমেটলি ঋণ দেওয়ার ক্ষমতা কমে যাবে। ঋণ দেওয়ার ক্ষমতা কমে গেলে ঋণের সুদ বাড়ায় দিবে এবং আলটিমেটলি সবগুলো কাজ আবার আগে করতে হবে এবং তখন কি সঞ্চয়ের সুদটাও কি বাড়ায় দিবে। কারণ সঞ্চয় সুদ বাড়লে ওই যে যেটা কম হইতেছে সেইটা গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করবে। বাংলাদেশের বর্তমানে জমা হার নীতি কত পার্সেন্ট? 5% না 6%? এটা বললাম আমার মনে বললাম না যে এখানে এটা 5% আচ্ছা, মুদ্রাস্ফীতির পরে যদি আবার জিনিসের দাম কমে যায়, যে মুদ্রা কোনো বলা যায় না। মুদ্রাস্ফীতির পরে যদি আবার আগের অবস্থায় ফিরে আসে, যে মুদ্রা সম্পর্কে বলা যায় না। তখন এটা বলে না, বলে না মুদ্রাস্ফীতির হার কমেছে। আর এইটা এটা লং টার্ম জিনিস, এখানে যে 10 দিন বাড়লো 15 দিন কমলো, 1 বছরের অবস্থান বুঝতে পারছি। মানে স্পেসিফিক করে এটা আমাদের প্রতিদিনের আপডেট, যে প্রতিদিন কত টাকা বাড়ছে, শেয়ার বাজারে 1 বছর পর পর এটা হিসাবটা করা যে আগের বছর জিনিসটার দাম কিরকম ছিল আর 1 বছর পর জিনিসটার দাম কতটুকু বাড়ছে। আর এটা একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপর বেস করে না, ওভারঅল সব কিছুর উপর বুঝতে পারছি। যার কারণে যখন দেখবেন শুধু পেঁয়াজের দাম বাড়ছে বা শুধু তেলের দাম বাড়ছে তখন এটা এতটা ইম্প্যাক্ট করে না। কিন্তু এখন যেটা হয়ে যাচ্ছে আপনার এই যে সবকিছুরই দাম বাড়তেছে, তো এখন এটা পার্সেন্টেজের বড় আমাদের যে লং টার্ম মধ্যে 1 বছর 7-8 মাস থেকে যদি চলতে হবে তখন তবে আমার পরে চলে আসে আমার মধ্যে যদি বলছে মধ্যে এর কি কেউ ছিল এলাকা না সেটা আগের শীতটা আমার কি আচ্ছা যেটা বলতেছিলাম আপনি বলে যে যা যা বলছে এগুলো এখানে আমাদের নেই। আর তারপরে এবার আছে ব্যাংক হার বাড়লে যা ঘটবে এগুলো নিয়ে আগে বলা হয়েছে। শীত না শেষ করে আচ্ছা প্রথমটা সর্বশেষ প্রতিষ্ঠিত ফাস্ট্যাগের মাধ্যমে তারপরে ব্যাংকের ব্যবসায়িক দিক বিবেচনা গুরুত্বপূর্ণ, ব্যাংকের প্রাতিষ্ঠানিক বিবেচনা গুরুত্বপূর্ণ, বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে বড় বিভাগ,
ব্যালেন্স শিটকে কমার্শিয়াল ব্যাংকের আইনাগত বলা হয়। জি। তারপরে বলেছেন ব্যাংক হিসাব। ব্যাংক হিসাবের মধ্যে আপনি এখানের মধ্যে 2 নাম্বারটা 3টি চলতি স্থায়ী সঞ্চয়, তারপরে চলতিশে খোলা ক্ষেত্রে ন্যূনতম জমা 1000 টাকা। যদি এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, মানে এটা সব ব্যাংকে যেন বলছেন মিনিমাম 1000 টাকা, তবে এক এক ব্যাংকে যেন এটা চেঞ্জ হয়। তাই স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে 50,000 টাকা নিচে কোনো অ্যাকাউন্ট করা যায়। স্ট্যান্ডার্ড চার্টার মানে আপনি অ্যাকাউন্ট করতে হলে মিনিমাম 50,000 টাকা জমা করতে হবে। এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। মানে সঞ্চয় না চলতি তো ব্যবসায়ী হিসাব এটা এসটিডি, তারপর ডিপিএস। ও ভাই এত কিছু দিয়েছে। বৈদেশিক সঞ্চয় হিসাব খোলার জন্য আমাদের অর্থের প্রয়োজন নেই। সবচেয়ে কম পরিমাণে আমাদের ডাকঘর সঞ্চয়। প্রথম থেকে পূর্ব নাম উত্তোলন চিঠা, উদ্ভাবক স্বর্ণকর শ্রেণী। চেকের মূল লক্ষ্য 3টি। আদেশটা এটা মানে আদেশটা মানে যে প্রথম যার অ্যাকাউন্ট যে টাকা উত্তোলনের জন্য নির্দেশনা দিচ্ছে আদেশ আদেশ তো ব্যাংক যাকে আদেশ দেওয়া হয়েছে, আর তারপর যে টাকা পাবো আদেশটা হলো যার অ্যাকাউন্ট যে যার আদেশ টাকা নিয়ে যার টাকা আছে। আচ্ছা, তারপরে অন্যান্য পক্ষ প্রকৃত ধারক মানে বুঝুন মানে যে চেকটা রাখতেছে। ব্যবসায়িক ক্ষেত্রে যেটা হয় চেকের লেনদেন না, চেক এখন আমার কাছে কালকে আপনার কাছে অনুমোদনকারী মানে ওদের পিছনে ব্যাংকের পিছনে সিগনেচার দেওয়া লাগে। তো অনুমোদন করে পাবো, অনুমোদন মানে ধরেন আমার অ্যাকাউন্ট আমি বলে দিচ্ছি যে আপনি পাবেন, তাহলে এখানে অনুমোদন করে পাবো পিছনে সিগনেচার দিয়ে বলে ইস্যু করে ইস্যু করে ইস্যু করে পাবো বলে যে টাকাটা পাবো সেটা আপনি অনুমোদন করে তারপরে এখানে মধ্যে ব্যবহারিক ও প্রকৃত চেক 3 প্রথম বাহক হুকুম ডাক্তার। বাহক মানে কোনো নাম লেখা থাকবে না, যে যাবে সেই নিতে পারবে। আর হুকুম মানে নাম লেখা থাকবে, ওই লোককে নিতে হবে। আর ডাক্তার মানে হলো সরাসরি ব্যাংকে টাকা চলে যাবে, তো টাকা উত্তোলন করতে পারবে। তারপরে এখানের মধ্যে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে 15 তারিখের চেক, পূর্ব তারিখের চেক, বাসি চেক। বাসি চেক মানে বুঝছেন তো, আজকে ডেট দেওয়া আছে কিন্তু টাকা 6 মাসের মধ্যে এখন উত্তোলন করা হয়নি, 6 মাসের পার হয়ে গেছে। তারপরে চেক হস্তান্তরের নিয়ম, ভাগ চেকের ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন নেই। যদি ভাগ চেক যে কেউ দিতে পারে সেক্ষেত্রে অনুমোদন যদি বাসি চেক হয় যেটা কি শেষ। কারণ কাছে যে একটু ভাই আবার লিখতে হবে চেকটা। হ্যাঁ, নতুন করে চেক দিতে আমরা কিন্তু ওই চেক দেওয়ার ব্যাংকে এসে দাগ কাটা দুইভাবে দেবো, একটা সাধারণ দাগ কাটা বিশেষ দাগ। দুইটার মধ্যে ডিফারেন্স নাকি? সাধারণ দাগ কাটার শুধু জাস্ট দাগ কাটা দেবে, আর বিশেষ দাগ কাটা ব্যাংকের নাম লেখা থাকবে বা শাখার নাম লেখা থাকবে, ওটা বিশেষ দাগ। দেন তারপরে এখানে মধ্যে আপনার পরের যেটা বলছি এটা ইংলিশ নামটা ডাবল ক্রসিং চেক বলা হয়, দাগ কাটা চেক ডাবল ক্রসিং চেক বলা হয়। তারপরে চেকে দাগ কাটা বাতিল করতে পারে আদেশটা। লাস্টের ব্যাংক তহবিল ঋণের দলিল ও বৈদেশিক বিনিময়। প্রথমটা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ অধ্যাদেশ। তারপর দেখা যায়
এরপরে ডিরেক্টলি চলে যাবেন ব্যাংকের আমদ তহবিল উৎস, বহি তহবিল উৎস, ব্যাংকের আয়ের প্রধান উৎস, অব্যক্তিগত ঋণের জামানত 4 প্রকার, অব্যক্তিগত চারটা যেতেছে এটা। সম্পত্তির পূর্বশর্ত বলতে গেলে নর্মালি আপনি এখানে মধ্যে জিনিসটা রয়েছে যেটা সম্পত্তি দেওয়া হবে, যেটা সম্পত্তিটা জামানত দেওয়া হবে, যে জামানতের সম্পত্তির আপনার মালিকানা এবং দখল দুইটাই আমার এখানে মধ্যে ঋণদাতা হবে। যেমন সাপোজ আপনি এই বিল্ডিংটাকে আপনি দেখান বা এই বিল্ডিংটাকে জামানত দিয়ে আপনি ঋণ নিছেন, তাহলে সেক্ষেত্রে যে টাকা দিবে সেইটা দখল করে দিতে হবে এবং সেক্ষেত্রে বিশেষে তার মালিকানা কি দাবি করতে পারবে। তারপরে এবার আসলে পণ্যবন্ধ একটু হলে জাস্ট দখল থাকবে ইয়ার কাছে, ঋণদাতার কাছে, কিন্তু মালিকানাটা চেঞ্জ হবে না। এটা হলো পার্থক্য। মর্গেজের ব্যাপারটা হলো যেখানে মধ্যে আপনার স্থাবর সম্পত্তি জামানত হিসেবে রেখে ঋণ গ্রহীতা তার জামানকৃত সম্পত্তির দলিলটি ঋণদাতার কিন্তু জাস্ট দলিলটা জমা রেখে, কোনো দখলও দিবে না, মালিকানা দিবে না, জাস্ট দলিলটা জমা রেখেছে যাতে আমি বিক্রি করতে না পারি। আপনারা বুঝতে পারছি? মানে আমি যদি সম্পত্তির গাছ আছে, এটা একটা সম্পত্তির দলিল, এই দলিল ছাড়া তো আমি সম্পত্তি বিক্রি করতে পারবো না। বিক্রি করতে দলিল অবশ্যই লাগবে, কারণ এই দলিলটা আমাদের যার থেকে ঋণ আছে তার জমা দেবে। এখানে ওই যার কাছে টাকা বন্ধকি, তো আবার যদি আপনার দলিলটা যদি সে বিক্রি করে দেয়, বিক্রি করবে কেন? সিগনেচার লাগবে না, সাইডে গেলে কাগজ কাগজের কাছে বিক্রি করার জন্য সিগনেচার লাগবে, কিন্তু মানে সে কিছু করতে হবে। মানে প্রথম যেটা বলছি ওইটা পুরো মালিকানা সব লেখা থাকে আগেরটার মধ্যে। দেন তারপর হাইপোথিকেশনটা দাঁড় দিয়ে রাখেন, মানে এখানের মধ্যে অরিজিনাল দলিলটা দিবে না, না ফটোকপি না, আলাদা করে একটা দলিল করা হবে। ওই আলাদা দলিলের মধ্যে বলা থাকবে যে এইটা বিক্রি করা যাবে না, দলিলটা এইটা এখন সম্পত্তি দলিল হিসেবে ব্যবহৃত হবে। দেন তারপরে এবার যেখানে মধ্যে পরে পরে দরকার নাই হস্তান্তরিত ঋণের দলিল কি জানে রাখেন, অহস্তান্তরিত ঋণের দলিল কি জানে রাখেন, এছাড়া তেমন কিছু আছে না। তারপরে সব আপনার গ্রামের কি হ্যাঁ গ্রামের কি আমার না আমি বলছি আমি সব মোটামুটি আমার ফ্রেন্ডদেরকে অনেক ঢাকায় বড় হয়েছে তো ছোটবেলা থেকে, যার কারণে সব ধরনের ফ্রেন্ডস থাকে আর সবার সঙ্গে কথা বলতে বলতে সবগুলো আসে। আমার আব্বু গ্রাম থাকে, আমার গ্রাম আমরা অরিজিনাল গেছে মিক্স এখন থাকি আমি আমার বাসা ফার্ম, আমার ছোটবেলা থেকে ফার্ম, আমার যে স্কুলে দেখুন বিজ্ঞান স্কুল আছে, মেয়েদের বিজ্ঞান স্কুল ছিল শুধু আচ্ছা তেজ সরকারি হ্যাঁ এই দিনে দেখতেছেন না আর কলেজ ছিল ঢাকা কমার্স। ওকে মেইনলি আমার স্টুডেন্ট হিসেবে চেঞ্জ হওয়া হয়েছিল আপনার এই কমার্স কলেজে প্রতিদিন সকাল 6টা বাজে যেতাম, সন্ধ্যা 6টা বাজে আসতাম। এবারে করে ভাই কমার্স কলেজে তো আগে তো ইয়া দিত একটা টাকা দিত না, কমার্স কলেজে আগে টাকা দিত, হ্যাঁ অনেক টাকা নিত, না দিত টাকা দিত একটা সময় আমি শুনছিলাম যে কমার্স কলেজে ইয়া দেয় কি দেয়, ভিত্তিতে নাকি কোটা টাকা দেয়, ওই বৃত্তি দিতে পারে স্টুডেন্টরা দরিদ্র তাদের বৃত্তি দিতে পারে অনেক টাকা। এখন কত না জানি, কিন্তু আমি যখন 5 বছর 6 বছর আগে 1500 নিতে তখন। কিন্তু কমার্স কলেজ আগে অনেক ভালো ছিল, এখন পুরো নষ্ট হয়ে গেছে। এটা হলো মুনাফা সর্বাধিকরণ নীতি, সম্পদ সর্বাধিকার না করে মুনাফা সর্বাধিকার করছে, যার কারণে ওদের আসলে এটা ওদের কিছু করার নেই, ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই, বুঝতে পারছো, কিছু করার নেই ওদের। এখন ওই যে আগে আপনার বিউবিটি ছিল তো, যার কারণে ওদের বিল্ডিং গুলা
খালি পড়ে থাকতো না। এখন বিবিটি চলে যাওয়ার কারণে ওদের বিল্ডিং খালি পড়ে গেছে, মানে খালি থাকলে তো লস। এই খালি এখন এটা পূরণ করতে হবে। এজন্য কি করছে ওরা? একদম ভালোভাবে যা আছে সব সায়েন্স, কমার্স আগে পাশে যেটা বিউটি ছিল ওটা নিয়ে গিয়ে ওখানে বিজ্ঞান। এখন ওখানের মধ্যে আপনার আগে 4 এর নিচে স্টুডেন্ট নিতই না, সেটাকে আমরা 3ও নেয়, দরকার বলে 2.7 নেয়। আমাদের স্টুডেন্ট তো যায় হচ্ছে ওখানে বাংলা স্কুল আর হচ্ছে মণিপুর, এগুলো স্টুডেন্টরা বেশি যায়। তো এই কারণে আর কি আলটিমেটলি ওদের কোয়ালিটি অনেক ডাউন করছে, বুঝতে পারছেন? তাও ওরা এখানে গর্ব করে এখনো বলে, আমি শুনছি যে আমরা 2 পয়েন্ট ডিস্টেন্সকে 3 পয়েন্ট মানে 3 পয়েন্ট ডিস্টেন্সকে 4 পয়েন্ট মানে 4 পয়েন্ট ডিস্টেন্সকে 5 পয়েন্ট মানে এই আর কি। তবে প্রেসার অনেক ভালো দিত, এখন প্রেসার থেকে কিনে যায়, প্রেসার অনেক ভালো দিত, বুঝতে পারছেন? এই প্রেসারের জন্যই ভালো হয়। নাহলে আমি ওই অ্যাজ ইউজুয়াল ডিস্টেন্স আমার যে সিরিজও কিছু না মাত্র 3.21, হ্যাঁ মাত্র 3.21 আছে। এসএসসি তে A+ ছিল না, কিন্তু ইন্টার যে A+ আসছে, মানে ওই সময় যে ট্রান্সফরমেশন হয়েছে, চেঞ্জ হয়েছে। যাই হোক, যেটা বলতেছিলাম আপনাদের হস্তান্তর করে নিতে হবে। তবে এখান থেকে মানে এই টপিকগুলো আসলে দাঁড়াই দিচ্ছি কারণ এখান থেকে কোশ্চেন তো কম আসে। যেটা বলতেছিলাম, আপনারা প্যারা খাবেন, আপনারা ভালো করে প্রাইভেটে করতে চান, প্রাইভেটে করতে হবে, না করলে প্যারা না খেলে বাঙালি ভালো হবে। এটাই নিয়ে মানে যখন মানে ভবিষ্যতের টাইম থাকে না ওই সময় যাবেন। মেন ব্যাপারটা হলো যে মানুষ বাঙালি সিস্টেমটা হলো এরকম, মানে এটা চলতে হোক গ্রাম একটা জায়গা ভিডিওটা আপনি লাস্টে দেখেন, আপনি ক্লাস করেছেন, আপনার ফেস একবার জুম হয়ে চলে যায়। ঠিকঠাক করলে পরে রাজীব ভাই বুঝিল। এটা মেবি এলো কি আছে ব্যাটারি মানে চার্জ কম, এটাই বলছে। কথা শোনা গেল এলো চেহারা দেখাতে পারবেন। ওকে, যেটা বলতেছিলাম এবার আসলে বৈদেশিক বিনিময় হার, বৈদেশিক বিনিময় হারের মধ্যে আপনারা বাংলাদেশে বর্তমানে বিনিময় হার নির্ধারণ হয় ভাসমান বিনিময় হার পদ্ধতিতে, পাইছেন? বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক, মুদ্রানীতি পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক, তারপরে বিদেশে অর্থ প্রেরণের পদ্ধতি সমূহ, তারপরে ফ্যাক্টরিং যেটা আছে যেটা বলে দিন, ফরফেটিংটা মানে যা আছে এখন একসাথে সবগুলো তাও শেষ হলো না? এবার ব্যাংকিং আর বিমা এই দুটোই। আচ্ছা, এই ব্যাংকিং নিয়ে কিছু বলার নেই, এই ইলেকট্রিক ব্যাংকিং অনলাইনে আপনি ব্যাংকিং করবেন। এটাই বিমা নিয়ে একটু বলে, বিমার মধ্যে হলো যে বিমা আইন প্রথম আইন 1938, বর্তমানে 2010, বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA, তারপরে প্রথম বেসরকারি সাধারণ বিমা, এটা আমাদের বাংলাদেশের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপরে এরপরে চলে যায় কম ভাবে অনেক বড় কেসেস। যে লাইনগুলোর মধ্যে আমি দেখি কোন লাইন, দেশে বর্তমানে ৭৭টি বিমা কোম্পানি রয়েছে, এর মধ্যে সরকারি 2টি, 75টি বেসরকারি বিমা। ও মা, এটা কিছু দরকার নেই, জীবন বিমা কয়টা, শুধু কয়টা সরকারি কয়টা বেসরকারি এটা জানলেই হবে। বাংলাদেশের বিদেশি বিমা কোম্পানি একটি, মেটলাইফ আলিকো, এটা বলেছে এই যে বাংলাদেশের বিদেশি বিমা কোম্পানি, পাইছেন? মানে প্যারার 2 নম্বর লাইনের শেষের দিকে নামটা মনে রাখবেন, মেটলাইফ আলিকো। তারপরে এখানের মধ্যে আপনার বাকিগুলো দরকার নেই। আপনি এরপরে চলে যাবেন যে বাংলাদেশ বিমা অধ্যাদেশ 1984, সাধারণ বিমার নাম পরিবর্তন করে গেছে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পৃথিবীতে সর্বপ্রথম নৌ বিমা ব্যবসা করতে হয়, এরপর আছে অগ্নিবীমা, জীবন বিমা। নৌ বিমা আইন 1906। ভাই একটা কোশ্চেন আছে, সর্বপ্রথম কি নৌ বিমা হয়েছিল?
তারপরে এখানের মধ্যে আপনার বাহ, এরা মানে শীত বড় হয়ে যাবে দীক্ষা এক লাইনের মধ্যে বলে দিয়েছে বিমা থেকে অবশ্যই পড়তে হবে। এগুলো আপনি ইন্টারের বই থেকে পড়ে নিতে হবে। ওই যে নো বিমা ইন ব্রিটিশ অ্যাপ পড়ার লাগবে শীত বড় হয়ে যাবে এই জন্য এক লাইনে আর কি বলে দিয়েছে। সমাপন মূল্যটা আমি একটু বলে দিই। সমাপন মূল্য বুঝেন কোর্সের ইন্টারে সমাপন মূল্যটা আমি একটু বলি। নরমালি আপনার ধরেন বিমার ক্ষেত্রে বলা আছে 10 বছর আপনি চুক্তি করছেন, এটা হলো আপনার সাধারণত জীবন বীমা হয়ে থাকে। তো এই বিমার ক্ষেত্রে বলা হয়েছে 10 বছর, কিন্তু সেটাকে আপনি হঠাৎ করে মনে হলো যে 10 বছর আপনি কন্টিনিউ করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি বিমা ক্লোজ করে দিব, তখন বিমা কোম্পানি আপনার যে মূল্যটা দিবে সেটার নামে কি সমাপন। সাধারণত এটা মিনিমাম 2 বছর রানিং রাখতে হয়। 2 বছর পরে যা যদি কোনো টাকা আপনি ফেরত চান, তখন যে টাকাটা ফেরত দিবে সেটার নামে কি আচ্ছা কম দিবে। ও লাভ করতে পারবে, কিন্তু বিমার মেইন কথা লাগে যে বিমা করবে সে কখনো লাভ করতে পারবে না। বিমার নিয়মটা লাগে এরকম, বিমা কোম্পানি লাভ করতে পারবে, কিন্তু যে বিমা করবে সে কখনো বেনিফিট নিতে পারবে না। খারাপ হলে কারণ হলো যে আপনার সদিচ্ছা নয়। আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার নিয়মটা কি আমি বিমা কোম্পানি আমি আপনার ক্ষতিপূরণ দিব, কিন্তু বাংলাদেশের বিমা কোম্পানিগুলো দিতে চায় না। তারপরে ওই যে বাইরের দেশ বলতে কি আপনি যখন একটা মার্কেটে বিজনেস করবেন, আপনি যত ভালো হন না কেন আপনাকে মার্কেটে অনুযায়ী যাক আমার এত কোশ্চেন করি। আমি একটা টলার কিনছি, হ্যাঁ বিমা করছি যে মনে করেন 20 লাখ, হ্যাঁ বিমা হয়তো 6-7 মাস কিছু টাকা, আমি টলারটা আমি নতুন নিয়ে যাবো লগেরা ডুবে আসছি। তখন যদি যাই ভাই যে ভাই আমার সব ঠিক আছে, যে আমার জামাই তো 2 মাসের বিমা মরে গেছে। ব্যাপারটা লোকে যে এখানে মধ্যে কেন আমি আপনার বলে দিই, প্রথম কথা লোকে যদি আপনার কথা যদি প্রমাণ করতে পারে না, আপনি নিজে ফুটে করছেন 1 টাকা পাবেন। প্রথমবারের পরের কথাটা লোকে যে জায়গার মধ্যে আপনি যদি নিয়মিত টাকা প্রদান করেন 6 মাস না 1 মাস যদি হয়, তাইলেও আপনি এখানের মধ্যে আপনার টাকাটা আপনি পাবেন যদি ক্ষতিগ্রস্ত হন। তবে এখানে কথা আছে, যেইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আপনি বলছেন ওইভাবেই ক্ষতিগ্রস্ত আপনাকে হইতে হবে। আপনি বলছেন ডুবে যাবে, কিন্তু আগুনে পুরো নষ্ট হয়ে গেছে। যদি আপনি আগুনে পুরো নষ্ট হওয়ার কথা বলে দেন তাহলে এটা কার্যকর হবে, আদারওয়াইজ ওইটা হবে। এইটা আর কি ব্যাপারটা। তবে আপনি যত টাকা দিয়ে বিমা করেন না কেন, তখন আপনার বলতে হবে সম্পত্তির দাম এত টাকা দামের সম্পত্তি, হ্যাঁ এটা উল্লেখ থাকবে, এটা বলে নিতে হবে। তো ওই অনুযায়ী সে আপনার খরচ চলবে। এবং তারপরে টাকা দেওয়ার পরে চলার আপনি না ওই চলার আপনি এটা উনি আছেন, এটা স্থলাভিষিক্ত করবেন। হ্যাঁ হ্যাঁ অটোমেটিক হয়ে যাবে নীতিতে। আচ্ছা যেটা বলতেছিলাম এখানের মধ্যে, আচ্ছা তারপরে লোকা যে এরপরে যেটা বলতে পারি আপনাদের বোনাসের লোকা যে বীমা কোম্পানি আপনাকে তার লাভের একটা অংশ আপনাকে দিবে, সেটা লোকা বোনাস। দেন আপনাকে যখন বীমা টাকা ফেরত দিবে তখন কোম্পানি তার লাভের অংশ একটা দিবে, সেটা লোকা বোনাস। আর তারপরে লোকা যে সামগ্রিক ক্ষতি মানে অল ওভার আপনার বীমা করার ফলে যা ক্ষতিটা হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত যা হয়েছে সেটা। আচ্ছা কোনো কোম্পানি যদি বীমা করে তো একটা জাহাজের জন্য বা হচ্ছে একটা বাস মানে যেটার জন্য ওটা 5 বছরের জন্য ধরা হলো করলো, 5 বছরের জন্য ক্ষয়ক্ষতিটা হলো না, 5 বছর সে বীমাটা কন্টিনিউ করলো, সেই ক্ষেত্রে সে টাকা কোম্পানি লাভ 1 টাকা পাবে না। এখন জীবন বীমার ক্ষেত্রে আপনি মানে যদি স্পেসিফিক করে বলা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কন্টিনিউ করার পর শেষে টাকা ফেরত পাবেন। মানে এখানে কথা আছে, প্রকারভেদ আছে। কিছু জীবন বীমার ক্ষেত্রে আপনি টাকা ফেরত পাবেন, কিছু জীবন বীমার ক্ষেত্রে কথা আছে মারা না গেলে টাকা দিবেন। আপনি মারা গেলে সব চুক্তির উপরে ডিপেন্ড করে। হ্যাঁ এটা চুক্তির উপর ডিপেন্ড করতেছে। কেউ কি চায় না যে আমি ক্ষতিগ্রস্ত হব, এটা তো মুখে বলছেন সামগ্রিক ক্ষতি মানে কি পুরোটাই শেষ হয়ে গেছে,
পুরো আগুনে পুরোটা ছাই হয়ে গেছে এটা সামগ্রিক ক্ষতি, বা পুরো জাহাজটা ডুবে গেছে এটা সামগ্রিক ক্ষতি। আর আংশিক ক্ষতি কি অর্ধেক নষ্ট, কারণ আপনার 5 তলা বিল্ডিং তার মধ্যে 2 তলা 3 তলা আগুনে পড়ছে, বাকিগুলো ঠিক আছে, তো এটাকে বলা হয় কি আংশিক ক্ষতি। আচ্ছা ও মানে যেটা বললো যে যদি ডুবে যায় তাহলে বীমা কোম্পানি নিবে কিন্তু বাঙালি অর্ধেক ও উঠাবে, ও নিজের খরচ দিয়ে উঠাবে, ওটা বিচম চাকায় তারপরে ভাঙের বেচে খাওয়া। যদিও মনে করে যে না এটা উঠানোর খরচে বেশি হবে, উঠে আমি একটু কম টাকা পাবো, তাহলে এটা তার ইচ্ছা। আমি জানি তবে যেটা বলতেছিলাম যে সার্ভিস চার্জ বলতে হবে যে আপনি শেষে যেটা পাবেন, মানে সার্ভিস মানে কি ভগ্নাবশেষ মূল্য, মানে বিক্রি করার পর ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটা যেটা মূল্যে বিক্রি করা হবে সার্ভিস চার্জ। বার্ষিক বৃত্তি ব্যাপারটা হলো সাপোজ ধরুন আপনি জীবন বীমা করছেন, আপনি মারা গেলে টাকা পাওয়া যাবে, সেই ক্ষেত্রে আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েরে বললেন যে প্রতি মাসে মাসে আপনি টাকা দিয়ে দিন, কারণ সেক্ষেত্রে প্রতি মাসে মাসে টাকা দেয়, সেটা আপনি কি বার্ষিক বৃত্তি। ফিনান্সে আমরা বার্ষিক বৃত্তি করছি আমরা যে মান্থলি একটা নির্দিষ্ট টাকা দেওয়া, বিমাতেও এই কাজটা করা। জীবন বীমা করার ক্ষেত্রে এখানে মেয়াদ শেষ হলে যদি বলেন তাহলে সে আমাকে নিয়ম থেকে এই টাকাটা দিয়ে দেবে। তারপর এখানের মধ্যে আমার তারপরে আপনি শর্তাবলীতে 2 ধরনের, একটা ব্যক্ত মানে প্রকাশিত, একটা অপ্রকাশিত। প্রকাশিত মানে হলো এটা আপনাকে বলতেই হবে, যদি আপনি না বলেন তাহলে এই শর্তগুলো অ্যাড হবে না। আর অব্যক্ত বলতে হলে যেগুলো না বললে চলবে, তাই এটা ধরে নেওয়া হয় যে এটা অবশ্যই অ্যাপ্লাই হবে। তারপরে এখানের মধ্যে কোনটা নিয়ে কোশ্চেনটা একটু পড়েন আছে, দুটো শব্দ না শেষ করে দিতে আমি বলতে পারি শেষ। আপনি তো বসে আছেন, তবে যাই হোক আপনারা দেখেন প্রকাশিত শর্তাবলী কোশ্চেন নেই। ক্লাস নেওয়াটা একদম প্রথম দিকে আনন্দ পাওয়া যায়, পরে শেষ দিকে এসে আমার একটা বিরক্ত এসে মানে এইভাবে যেভাবে একদিনে না, মানে পুরো ফুল 10টা লেকচারে প্রথম ধরেন 3-4টা লেকচার 5টা লেকচার তখন এটা মানে একটা আনন্দ থাকে যে না সবাই সব পড়ায় ফেলবো, কোনো কিছু বাকি রাখবো না, এই সবাই ক্লিয়ার করে দেবো। একদম শেষ দিয়ে দেন এসে 9, 10 বা 8 নম্বর, তখন এসে এক গেম চলে আসে, একই জিনিস ভালো করতে না তাড়াতাড়ি শেষ করে একই থেকে প্রায় না, শুধুমাত্র আপনার কাছে যে কোশ্চেন গুলো আছে ওগুলো বাকি সব তারপর আপনি শীত থেকে কোশ্চেন আসছে। শর্ত হলে কোনো কোশ্চেন নেই না, তাহলে আমি আর কিছু জায়গায় দিয়ে দেখি। তারপর আছে প্রথমে 1400 সালে বিমান বিকাশ লাভ করা হয়েছে, তারপর একটা ভারতীয় উপমহাদেশে বেঙ্গল প্রেসিডেন্সিতে প্রথম বিমান হয়েছিল, তারপর এগুলো বাকিগুলো দেখায় পারমিশন। এখানে আপনার লাস্টের 2টা আর এখানে প্রথম 2টা, এগুলো কি বিভিন্ন বীমার প্রকার ভেদ থেকে বলা হয়েছে, সংজ্ঞা দেওয়া আছে। আমার মতে কি আপনারা কি করবেন, এইখান থেকে জাস্ট দাগানোগুলো করার পরে ইন্টারভিউ একটু পড়ে, কারণ এই পড়া দিয়ে আপনি বীমা থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারবেন, কারণ এখানে যেভাবে দেওয়া এভাবে করে আসলে কোনো পড়ার পরে কিছুই হবে না, ওটা কষ্ট হয়ে যাবে। এটা তো বললাম যে এইটার মধ্যে আমি যেগুলো টাকা দিছি এগুলো মুখস্থ করার জন্য করবেন, কিন্তু আগে বই থেকে ইন্টার বই থেকে আগে পড়ে নিন, নাহলে আচ্ছা তারপর দেখি আপনি লাগতে আছে বাকি যেগুলো লাস্টের বক্সটা মুখস্থ করে দেবেন। আর লাস্টের ম্যাথটা আমি একটু বুঝে দিই, দেখেন শেষ হয়ে হচ্ছে না শেষ। আচ্ছা আমি লাস্ট ম্যাথটা একটু দেখা দিই। আপনি ধরেন সম্পত্তি একটা 10 লাখ টাকা, মানে ধরেন একটা গাড়ি, ওকে একটা গাড়ি 10 লাখ টাকা, সেই 10 লাখ টাকা দামের গাড়িটা আপনি ভাবলেন যে আমি পুরো টাকার উপর বীমা করবো না, আমি বীমা করবো 5 লাখ টাকা, 7 লাখ টাকা।
তো সেই ক্ষেত্রে আপনি যখন ক্ষতি হবে গাড়ি, তখন আপনি পুরা ক্ষতির টাকা পাবেন না। যতটুকু ক্ষতি হবে এখানে অনুপাত আকারে আপনি ক্ষতির টাকা পাবেন। অনুপাতটা কিরকম, আপনি মোট টাকার মধ্যে কতটুকু বীমা করছেন। দেখেন 10 টাকা, তাহলে 7 লাখ টাকা বীমা দিলে তাহলে 1 টাকা হবে কত, 7 লাখ দাম নিচ্ছে 10। এখানে 7 লাখ মানে কি বিমাকৃত মূল্য, আর এখানে হলো কি সম্পত্তির মূল্য। তাহলে আপনি যদি সূত্র দিয়ে দেখেন লাস্টে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই দেখা গেছে 1 টাকায় যেতে হবে, প্রথমে আছে বিমাকৃত অঙ্ক, নিচে কিন্তু আছে সম্পত্তির প্রকৃত মূল্য। দেন তারপরে আপনি ঐকিক নিয়ম হিসাব করলে কি, যে আমার ক্ষতি হয়েছে কত টাকা, ক্ষতি হয়েছে ধর 10,000 টাকা, তাহলে সেক্ষেত্রে এটা আসবে হলো ইন্টু 10,000 টাকা। এই 10,000 টাকা কি ক্ষতির পরিমাণটা। সূত্রটা আমি বুঝতে পারছি, সূত্রটা এভাবে করে আসছে যে আমি 10,000 টাকা ক্ষতি হলে আমি কত টাকা পাবো। আর আপনি ক্ষতি হলে পুরো ক্ষতির টাকা পাবেন না, যত যেই অনুপাতে বীমা করছেন সেটা বলবেন। দ্যাট মিনস আপনাকে কখনোই বীমা কোম্পানি লাভ করতে দেবে না, আপনি সর্বোচ্চ লসের কাভার করতে পারবেন, ক্ষতিটা লাভ। আপনি যদি 2টা বীমা করেন, তাহলে মানে এক জিনিসের উপর 2টা জায়গায় বীমা করেন, তাহলে আপনি কিন্তু ডাবল টাকা পাবেন না, আপনি দুজনে ভাগ করতে মানে এটা কোনো ইয়ে নাই যে একই জিনিসের উপর আমি এক জায়গায় বিনিয়োগ করবো, আর জায়গায় করতে পারবো না, এটা পারবেন। আমাদের একাধিক 3-4 জায়গায় করতে পারবেন, কিন্তু কথা হলো কেউ পুরো টাকা দেবেন, যা ক্ষতি হবে তখন 4 জন ভাগ করে দেবেন, লাভ খেলতে দেবেন। এক জায়গায় করা চাই না একই জিনিস। এখন কথা হলো যে আমাদের, আপনি মনে করেন আপনার একটা জাহাজ আছে 500 কোটি টাকা দাম, এখন এই জাহাজ একটা বীমা কোম্পানি দিবেন, আপনি ভাবছেন বীমা কোম্পানি টাকা দিতে নিজেই বীমা হচ্ছে, বিমাতে করে দেবেন, এই জন্য তারা আপনি দিলেন, বলবেন যে একা আমার টাকা দিতে পারবেন, ওরা আমি একা দিয়ে লাভ নেই, কারণ আপনি 4 জায়গায় বীমা করে দেবেন, 4 জায়গা থেকে 250 এটাই। আর এখানে অনেক পড়া আছে, এগুলো পড়ে নিয়ে তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা শেষ অপশন হিসাবে অফিসে যোগাযোগ করে, অফিস থেকে আমার নাম্বার নিয়ে ফোন দিলে আমি চেষ্টা করবো তাদের কভার বলে। নাম্বার দেওয়া আমি পছন্দ করি, নাম্বার দেওয়া দরকার পড়লে আপনি নিজে আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে নাম্বার যার দরকার সে নিজের দিকে দেখা হবে ভাই। ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ ইউনিভার্সিটিতে আপনার সঙ্গে দেখা হবে আবার কোনো ভাবে, বিশেষ করে সংগঠন যখন দিবেন, বিরিয়ানি খাওয়ার জন্য যখন